আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো অণুজীব বিজ্ঞানের ভাইরাসের চতুর্থ না, আজকে পঞ্চম পর্বে তোমাদেরকে স্বাগতম। তো ইতোপূর্বে আমরা ভাইরাসের উপরে 4টা ক্লাস নিয়েছি। তো যারা ক্লাসগুলো দেখো নাই, আমার অনুরোধ থাকবে প্রথম 4টা ক্লাস তোমরা একটু দেখে আসো। তো আজকের ক্লাস শুরু হবে কোভিড-19 থেকে। কোভিড-19 ইতিহাসে সারা ফেলে দেওয়া একটি ভাইরাসের নাম নাকি? কোভিড-19 আসলে মূলত একটা রোগ, এটা হচ্ছে তোমার SARS-CoV-2 ভাইরাসের কারণে হয়। তা আমরা এই কোভিড ভাইরাস সম্পর্কে বা কোভিড রোগটা সম্পর্কে একটু পড়ব। দেখো, এই যে কোভিডটা, এটা হচ্ছে তোমার যেরকম যদি আমরা বলি, দেখো এটা হচ্ছে দ্বিস্তরী লিপিড আবরণে বেষ্টিত। তাহলে এর মানে প্রোটিনের উপর, ক্যাপসিডের উপর একটা কি থাকবে? লিপিডের একটা আবরণ থাকবে এবং সৌর কিরণযুক্ত মুকুটের মতো বা ক্রাউন লাইক। খেয়াল করে দেখছো যে নর্মাল যে আমাদের ভাইরাসগুলা, সেখানে থাকে কি কি থাকে বলো তো? প্রোটিন থাকে আর নিউক্লিক অ্যাসিড থাকে। প্রোটিনটাকে কি বলা হয়? ক্যাপসিড। এখানে ক্যাপসিডের উপরে আমার একটা এক্সট্রা কি থাকবে? একটা লিপোপ্রোটিনের একটা স্তর থাকবে, যেটাকে আমরা বলবো ওই যে পেপলোমিয়ার, বা এটা আমরা পরে বলতেছি। তো একটা দ্বিস্তরী লিপিড আবরণ বা এনভেলাপ থাকবে এবং দেখো এখান থেকে অনেকগুলা কাটা কাটা স্পাইকের মতো বের হচ্ছে, মনে হচ্ছে সূর্য কিরণ দিচ্ছে এরকম, তাই না? এবং এটা ক্রাউন। তুমি খেয়াল করে দেখছো রাজারা যখন মুকুট করে, মুকুট থেকে অনেকগুলা স্পাইক বের হয়, তাই না? অনেকগুলা কাটার মতো বের হয়। এইটাকেই হচ্ছে আমরা বলবো করোনা। তাহলে করোনা শব্দটা কোন অরিজিন, শব্দের রুটটা কি বলতো? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ করোনা অর্থ কি? মুকুট বা ক্রাউন। ল্যাটিন শব্দ করোনা অর্থ কি? মুকুট বা ক্রাউন। অর্থাৎ বৃহৎ ভাইরাস কণাকে করোনা ভাইরাস বলা হয়। সংক্ষেপে এটাকে বলা হয় কোভ। ঠিক আছে, মানে করোনার কো, ভাইরাসের ভি। এটা তোমার 27 থেকে 32 কিলোবাইট আকৃতির। তারপর এটা হচ্ছে গোলাকার, এটা দেখে বোঝা যাচ্ছে না এটা গোলাকার। তারপর এটা একসূত্রক এবং বৃহত্তম আরএনএ ভাইরাস। যেহেতু একসূত্রক, তাহলে ডিএনএ কি একসূত্রক হয়? ডিএনএ তো একসূত্রক হয় না, আরএনএ দ্বিসূত্রক। সকল আরএনএ দ্বিসূত্রক, শুধুমাত্র 2টা আরএনএ ছিল দ্বিসূত্রক নাকি? একটা হচ্ছে রিও ভাইরাস আর একটা ধানের বামন রোগের ভাইরাস, বাদে সকল আরএনএ একসূত্রক। তারপর দেখো, গত 24 বছরে মোট 4টি করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 3টি ভাইরাস হচ্ছে জুওনোটিক ভাইরাস। মানে কি? জিও মানে কি বলতো? প্রাণী। তাহলে প্রাণীকে আক্রমণ করে 4টা ভাইরাস। প্রাণীকে আক্রমণ কয়টা ভাইরাস করে? 4টা ভাইরাস করে। এই ভাইরাসগুলোকে বলা হয় কি? জুওনোটিক ভাইরাস বলা হয়। কি ভাইরাস বলা হয়? জুওনোটিক ভাইরাস বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে তুমি দেখো এই যে ভাইরাস যেটা আমাদের মোটামুটি আমরা পড়বো, এই যে সার্স-কোভ মানে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। এটা 2003 সালে চীনে বাদুড় থেকে সংক্রমিত হয়ে মানুষে চলে আসে, তাই না? তাহলে বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয় এই ভাইরাসটা, এটাই তো বললাম নাকি? তো বাদুড় থেকে যে মানুষে সংক্রমিত হয় যে ভাইরাস, এটা কি ভাইরাস হবে তাহলে বলো? এটা হবে ইমার্জিং ভাইরাস বা উদীয়মান ভাইরাস। ইমার্জিং ভাইরাস বা কি? উদীয়মান ভাইরাস। তাহলে সার্স ভাইরাস গেল, মার্স গেল। মার্স কি হবে? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। কি হবে? মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস। আচ্ছা, করোনা ভাইরাসটির উৎপত্তি বাদুড় থেকে বা সামুদ্রিক বন্য প্রাণী থেকে। নোভেল করোনা ভাইরাস বলতে নতুন করোনা ভাইরাসকে বোঝায়, যা কখনো আবিষ্কৃত বা শনাক্ত করা হয়নি। সম্প্রতি বিশ্বজুড়ে কোভিড-19 ফুল মিনিং কি জানো? করোনা ভাইরাস ইনফেকশিয়াস ডিজিজ 19। কারণ এটা 2019 সালের 19শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম প্রকাশ পায়। অর্থাৎ এই যে 2019 সালে এটা প্রথম প্রকাশ পায়, সেই সালটা আমরা কোভিডের পর বসাই কোভিড-19 নামে ডাকি। এবং এটা হচ্ছে সার্স CoV-2 নামকরণের আগে 2019 শব্দটা বসানো হয়, তাই না?
আচ্ছা, তো মোটামুটি আমরা করোনা সম্পর্কে কিন্তু আসলে সব কিছু জানি। এই ভাইরাসটা আসলে কি বলতো, অন্যান্য রোগ সৃষ্টিকারী ভাইরাস সদৃশের মতো নয়। মানে ঠান্ডা লাগার জন্য যে দায়ী যে ভাইরাসগুলো ছিল তার মতো না, কিছুটা কি ডিফারেন্ট, তাই না? আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে প্যান্ডেমিক ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করছে? প্যান্ডেমিক। 11 মার্চ 2020 তারিখে এটাকে বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক ঘোষণা করা হয়। তো প্যান্ডেমিকটা বোঝার আগে আমার এই রিলেটেড আরো 3টা জিনিস তোমাদের একটু কষ্ট করে বুঝতে হবে। আচ্ছা দেখো, একটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক অর্থ কি? এন্ডেমিক যেটা হচ্ছে আমাদের নিজস্ব। এন্ডেমিক মানে কি? নিজস্ব। মানে কিছু কিছু রোগ আছে দেখবা কোনো কোনো অঞ্চলে বেশি হয়, যেমন ম্যালেরিয়া। তোমরা এই অধ্যায়ের লাস্টে একটা রোগের নাম পড়বা, ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া রোগটা মূলত আসলে কাদের হয়? ম্যালেরিয়া রোগটা মূলত পাহাড়ি অঞ্চলে যারা থাকে, ধরো বান্দরবন, তারপর তোমার রাঙামাটি, খাগড়াছড়ি, এই অঞ্চলে যে মানুষগুলা থাকে বা পাহাড়ি অঞ্চলের বা ফরেস্টের যে মানুষগুলা, তাদের সাধারণত ম্যালেরিয়াটা বেশি হয়। তাহলে পাহাড়ি অঞ্চলের এন্ডেমিক কোনটা? ম্যালেরিয়া। দেখবা ঢাকা শহরে ডেঙ্গু রোগ বেশি হয়। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর রেজিয়নে কালাজ্বর এক সময় হতো, তাই না? যদিও কালাজ্বর এখন নির্মূল হয়ে গেছে। তো মোটামুটি এগুলো হচ্ছে এন্ডেমিক বা নিজস্ব, ঠিক আছে? তাহলে যে জুনোটিক ব্যাধি, জুনোটিক ব্যাধি মানে বোঝো যে ব্যাধিটা মানে যে ব্যাধিটা প্রাণীতে হয়। তাহলে প্রাণীতে যে ব্যাধিটা হয় এটা যদি একটা সংকীর্ণ অঞ্চলে পাওয়া যায় সেটাকে বলা হয় এন্ডেমিক। যেমন মধ্যপ্রাচ্যের মার্স করোনা ভাইরাস, যেটা নাকি মার্স মানে কি মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। তারপর এপিডেমিক মানে কি? যে জুনোটিক ব্যাধিটি একটি বিস্তৃত অঞ্চল জুড়ে থাকে। যেমন ধরো যে ইবোলা, ইবোলাটা হয় কি তোমার এই পশ্চিম আফ্রিকাতে হয়। তা পশ্চিম আফ্রিকা কিন্তু অনেক বড়। ধরো একটা ব্যাধি যদি আমরা বলি আমাদের ভারতীয় উপমহাদেশে হয়, তা ভারতীয় উপমহাদেশ বলতে কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, এগুলো সব মোটামুটি বোঝাবে, তাই না? তো কোনো একটা ব্যাধি যদি একটা উপমহাদেশ বা একটা মহাদেশে হয় বা একটা পুরা দেশ, হ্যাঁ ধরো পুরা অস্ট্রেলিয়াতে একটা রোগ হয়, পুরা চীনে একটা রোগ হয়, পুরা রাশিয়ার উত্তর অংশে একটা রোগ হয়, আফ্রিকার পশ্চিম পাশে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মানে বড় একটা রিজিয়ন ধরে যদি কোনো রোগ হয় সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো এপিডেমিক। আর প্যান্ডেমিক মানে কি? প্যান্ডেমিক মানে পুরা বিশ্বে ছড়ায় যাবে। এই রোগটা কারো নিজস্ব না, না এটা কোনো সংকীর্ণ অঞ্চলে হবে, না কোনো বিস্তৃত অঞ্চলে হবে, বরং এটা পুরা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। এই রোগটাকে আমরা কি বলবো? এই রোগটাকে আমরা বলবো প্যান্ডেমিক বা বৈশ্বিক মহামারী। তো করোনাকে 11 মার্চ 2020 সালে প্যান্ডেমিক ঘোষণা করা হয়, কারণ ওই যে 19 ডিসেম্বর 2019 সালে প্রথম শনাক্ত হয়, প্রায় 1 বছর পর, হ্যাঁ 11 মার্চ, এটাকে 11 মার্চ, মোটামুটি 1 বছরেরও আগে এটা সারা বিশ্বে ছড়ায় পড়ে। প্রায় 193টা দেশ সম্ভবত আক্রান্ত হয় কোভিডে। অর্থাৎ কোভিড একটি প্যান্ডেমিক, মনে থাকবে? ওকে, আচ্ছা এইবার দেখো আমরা একটু জিনিস পড়ব, ভাইরাসের বংশবৃদ্ধি, অর্থাৎ ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে বা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রসিডিউরটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যে একটা ভাইরাস থেকে কিভাবে আরেকটা ভাইরাস হয় এটা কি আমার জানা দরকার না? আচ্ছা, আমরা তো জানি পোষক দেহের বাইরে ভাইরাস কি জ্বরের মতো নিষ্ক্রিয় থাকে। পোষক দেহর বাইরে ভাইরাস কি করতে পারে না? সংখ্যা বৃদ্ধি করতে পারে না। যেহেতু ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, যখন ভাইরাসটা পোষক দেহের ভেতরে চলে আসে, মানে ভাইরাসটা যখন আমার ভেতরে চলে আসে, তখন সে কি করতে পারে? তখন সে রোগ সৃষ্টি করতে পারে বা তার সংখ্যাটাও বৃদ্ধি করতে পারে। তো এই ভাইরাসের সংখ্যা বৃদ্ধিটা আসলে মূলত কিভাবে হয়? 2টা চক্রের মাধ্যমে হয়। একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তো আসো আমরা তোমাদেরকে একটু লাইটিক চক্রটা সম্পর্কে প্রথমে ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো, যে বিশেষ উপায়ে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ একটি নতুন ভাইরাস দেখতে হুবহু একই রকম হয়, এবং ভাইরাসের তো মানে এইচআইভি ভাইরাস আমার ভেতরে গেলে তো অনেকগুলো এইচআইভি ভাইরাসই তৈরি করবে, তারপর তোমার করোনা ভাইরাস ভেতরে গেলে করোনা ভাইরাসই তৈরি করবে, তাই না? দেখো, একটি পরিপূর্ণ ভাইরাস কখনো কি
পূর্বস্থিত কোনো ভাইরাস থেকে সরাসরি উদ্ভূত হয় না। আমরা জানি ভাইরাস কি অকোষীয়, তাই নতুন ভাইরাসের সৃষ্টির প্রক্রিয়াকে জীবনচক্র বলা হয় না, বলা হয় সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া। দেখো জীবনচক্র বা প্রজনন এই শব্দটা আসলে শুধুমাত্র তাদের সাথেই যায় যারা জীব, যার জীবনই নাই তার আবার জীবনের চক্র কি নাকি সম্ভব? এটা তোমরা বলো, যার জীবন নাই তার কি জীবন চক্র আছে? ওর তো জীবন চক্র নাই। তাহলে এখানে আমরা জীবন চক্র শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, তখন আমরা তাকে কি বলতে পারি বলো তো? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়া। ভাইরাস কিভাবে নিজের সংখ্যাটা বাড়াবে এইটাই হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়াটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে লাইটিক চক্র, আরেকটা কি লাইসোজেনিক চক্র। হ্যাঁ, তো লাইটিক চক্রের আরেকটা নাম হচ্ছে ভাইরুলেট, আর লাইসোজেনিকের আরেকটা নাম কি বলতো? টেম্পোরেট দশা। তাহলে দেখো লাইটিকের দুইটা আছে, লাইটিক চক্র বা ভাইরুলেট, আরেকটা হচ্ছে তোমার লাইসোজেনিক বা টেম্পোরেট। এখন টি সিরিজ ভুক্ত যেগুলো আছে তোমার দেখো T2, T4, T6 এই জায়গায় মূলত লাইটিক চক্রটা ঘটে। তো আমরা এখন তোমাকে লাইটিক চক্রটা একটু বোঝাবো। তো লাইটিক চক্রটা তোমরা মোটামুটি ছবিটা দেখে কিছু হয়তো বুঝতে পারতেছো। আচ্ছা, আমরা তো জানি এই যে একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া শব্দটা আসছিল তো ব্যাকটেরিয়ন থেকে নাকি, যার অর্থ কি লিটিল রড বা দণ্ডাকার ছোট 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 জিনিস। তাহলে এরকম একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ধরো ইকোলাই ব্যাকটেরিয়া। হ্যাঁ, ইশেরিয়া কোলাই ব্যাকটেরিয়া। তো এখন আমরা তো তোমাকে বলছি যে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক আর ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ ব্যাকটেরিয়ার থেকেও বহুগুণে ক্ষুদ্র হচ্ছে আমাদের ভাইরাস। এবং আমরা যে একটু আগে তোমার পড়লাম ব্যাকটেরিওফাজ, কি পড়লাম? ব্যাকটেরিওফাজ। ফাজ মানে কি বলতো? ভক্ষণকারী ভাইরাস। ফাজ মানে কি? ভক্ষণ করা। তো ব্যাকটেরিওফাজ মানে কি? ব্যাকটেরিয়াকে ভক্ষণকারী ভাইরাস। তো এই জিনিসটা প্রথমে কি হবে দেখো, প্রথমে এই যে আমরা তোমাকে আগের একটা ভিডিওতে কি T2 ব্যাকটেরিওফাজের গঠন দেখাইছিলাম, মনে পড়ে? T2 ব্যাকটেরিওফাজের গঠনটা কেমন ছিল একটু দেখো। এই যে ষড়ভুজাকার একটা কি ছিল? দেহ ছিল, যার অধিকাংশ ফাঁপা, এবং মাথার ভেতরে কি ছিল? একটা দ্বিসূত্রক ডিএনএ। তারপর এইখানে ছিল আমার দেহ, তারপর এইখানে ছিল কি বলো? এইখানে ছিল একটা এই যে বেস প্লেট, কিসের মতো? কাটা কাটা মতো ছিল। আর তোমার এইখানে 1 2 3 4 5 6 এই 6টা কি ছিল? স্পর্শক তন্তু ছিল। আর এইখানে একটা সুন্দর একটা আমার এই যে টি শার্টের মতন একটা কলার ছিল। এই তো আমার T2 ব্যাকটেরিওফাজ ছিল, তাই না? তো এই ব্যাকটেরিওফাজটা আমার প্রথমে কি হবে? প্রথমে এই যে ব্যাকটেরিয়ার একটা জায়গার সাথে যুক্ত হবে। তো এটাকে আমরা বলবো রিসেপ্টর সাইটের সাথে যুক্ত হওয়া। তোমরা কি জানো যে ভাইরাস তাকেই আক্রমণ করতে পারে বা সেই জায়গাটাকে আক্রমণ করতে পারে যেখানে তার রিসেপ্টর সাইট থাকবে, যেখানে তার কি থাকবে? রিসেপ্টর সাইটে যুক্ত হবে। আচ্ছা, এইখানে যুক্ত হওয়ার পরে ভাইরাসটা কি করবে জানো? ব্যাকটেরিয়ার উপরে বসে একটু ড্রিল করবে। ড্রিল করা মানে বুঝো, একটু ছিদ্র করে দিবে। একটু কি করে দিবে? ছিদ্র করবে। তাহলে ব্যাকটেরিয়ার এই যে মেমব্রেনে বা প্রাচীরে একটু ছিদ্র করবে। ছিদ্র করার পর সে কি করবে? তার এই যে ভেতরে ডিএনএ ছিল, আমরা তো জানি এইটা তো T2 ফাজ নাকি, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T2 ফাজ। তো T2 ফাজ যে ভাইরাসটা, সেটা কি ডিএনএ ভাইরাস ছিল না আরএনএ ভাইরাস ছিল? সেটা অবশ্যই ডিএনএ ভাইরাস ছিল। তাহলে এর ভেতরে কি ছিল? এর ভেতরে ছিল দ্বিসূত্রক ডিএনএ। দ্বিসূত্রক কি ছিল? ডিএনএ ছিল। তাহলে এই ভাইরাস যখন ব্যাকটেরিয়ার এই মেমব্রেনটাকে ছিদ্র করে দিবে, তখন সে তার এই ডিএনএটাকে কি বলা হবে? ফাজ ডিএনএটাকে ব্যাকটেরিয়াম কোষের ভেতরে প্রবেশ করিয়ে দিবে। আর ওর বাকি যে অংশটা, বাকি অংশটা বাইরেই থেকে যাবে। আমরা T2 ব্যাকটেরিওফাজের গঠনে পড়ছিলাম এই ডিএনএর ওজন মানে নিউক্লিক অ্যাসিডের ওজন ভাইরাসের মোট ওজনের 50%। মানে ভাইরাসের ওজন যদি 1 কেজি হয়, তাহলে মাথার ওজন মানে ওই যে নিউক্লিক অ্যাসিডের ওজনই 500 গ্রাম। ঠিক আছে? তাহলে শুধুমাত্র ফাজ ডিএনএ বা আমরা যে এই যে T2 ব্যাকটেরিওফাজের যে শুধু ডিএনএ অংশটা ব্যাকটেরিয়ামের ভেতরে প্রবেশ করলো। এখন ব্যাকটেরিয়ার তো একটা নিজস্ব ডিএনএ থাকবে, থাকবে না?
ব্যাকটেরিয়ার তো একটা নিজস্ব ডিএনএ আছে, আর এইটা হচ্ছে ফাজের ডিএনএ। আচ্ছা, এখন এই ডিএনএ যখন এর মধ্যে প্রবেশ করা শুরু করলো, তখন কি করলো, আস্তে আস্তে এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটা নষ্ট হতে থাকলো। মানে ব্যাকটেরিয়ার ডিএনএর তো এখন আর দরকার নাই, কারণ এখন ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করবে। তো আস্তে আস্তে কি করবে, এই যে ফাজ ডিএনএটা টেকনিক্যালি একটা প্রোটিন তৈরি করবে, এই প্রোটিনটা গিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করতে থাকবে। তো আস্তে আস্তে কি হচ্ছে, ব্যাকটেরিয়ার ডিএনএটা বিলুপ্ত হচ্ছে, খণ্ডিত হচ্ছে, আর ভাইরাসের ডিএনএটা রেপ্লিকেশন করতেছে। ভাইরাসের ডিএনএটা কি করতেছে, রেপ্লিকেশন করতেছে। তাহলে আমাকে আবার একটু প্রথম থেকে যদি বলতে হয়, দেখো প্রথমে কি করবে, এই যে আমার যে ভাইরাসটা বা ব্যাকটেরিওফাজ যেটা, সেটা ব্যাকটেরিয়ামের উপর বসবে, কারণ ওখানে তার রিসেপ্টর সাইট আছে। পরে ব্যাকটেরিয়ার প্রাচীরে কি করবে, একটা ছিদ্র করবে, ছিদ্র করে সে তার নিউক্লিক অ্যাসিডটা কি করবে, সে তার নিউক্লিক অ্যাসিডটা ভেতরে পাঠায় দিবে। এই নিউক্লিক অ্যাসিড গিয়ে প্রথমেই কি করবে, ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করতে থাকবে এবং নিজে কি করতে থাকবে, রেপ্লিকেশনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। এইবার এখান থেকে তো আমরা জানি যদি ডিএনএ থাকে, ডিএনএ থেকে এমআরএনএ হবে, তারপর তোমার অনেক কিছু হবে, প্রোটিন তৈরি হবে। তা আলটিমেট আস্তে আস্তে ওর কি তৈরি হবে, ওই ভাইরাসের মাথা তৈরি হবে আর লেজ তৈরি হবে। টি2 ব্যাকটেরিওফাজের অংশ কিন্তু মূলত দুইটা ছিল, একটা হচ্ছে মাথা আর একটা হচ্ছে লেজ, তাই না? মাথা আর লেজ আমরা এর আগের ভিডিও, এটা হচ্ছে পঞ্চম ভিডিও, আমরা চতুর্থ ভিডিওতে বলছিলাম যে মাথা আর লেজ থাকবে। তো একটা অংশ মাথা তৈরি করবে আর একটা অংশ লেজ তৈরি করবে। তারপর মাথার সাথে লেজটা জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ ভাইরাস রূপে আত্মপ্রকাশ করবে। যখন মোটামুটি ওর কাজ কমপ্লিট, তখন ও ব্যাকটেরিয়ার পাশটাকে কি করবে, এই যে ব্যাকটেরিয়ামের যে কোষটা, এই কোষটাকে লাইসিস বা বিদীর্ণ করে বের হয়ে যাবে। যেহেতু ব্যাকটেরিয়া কোষটা বা ব্যাকটেরিয়াম কোষটার লাইসিস হলো, এই জন্য এই চক্রের নাম হচ্ছে লাইটিক চক্র। এই জন্য চক্রের নাম কি হবে বলতো, এই চক্রের নাম হবে লাইটিক চক্র। তো মোটামুটি জিনিসটা কি বোঝা গেল, একটা ব্যাকটেরিওফাজ ভাইরাসের উপরে, একটা ব্যাকটেরিওফাজ ব্যাকটেরিয়ার উপরে বসলো, তারপর সে তার ডিএনএটা বা ফার্স্ট ডিএনএটা ব্যাকটেরিয়ামের ভেতর প্রবেশ করিয়ে দিল। এই ফার্স্ট ডিএনএ গিয়ে ব্যাকটেরিয়াল ডিএনএকে নষ্ট করতে থাকবে এবং নিজে মাল্টিপ্লিকেশন বা রেপ্লিকেশন হতে থাকবে। এরপরে সেখান থেকে তার মাথা আর লেজ তৈরি হবে, মাথা আর লেজ জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করবে। পরে ব্যাকটেরিয়াটাকে লাইসিস করে বা ব্যাকটেরিয়ার সেল ওয়াল বা সেল মেমব্রেনকে লাইসিস করে সে বের হয়ে যাবে। শেষ। কতগুলো বের হবে জানো, প্রায় 300টা মতো ব্যাকটেরিওফাজ সৃষ্টি হতে পারে। তো আমরা একটু যদি পয়েন্টগুলো আকারে একটু দেখার চেষ্টা করি, দেখো প্রথমটা হচ্ছে সংযুক্তি বা পৃষ্ঠলগ্নি ভবন। দেখো টি2 ব্যাকটেরিওফাজ সাধারণত ইশেরিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ প্রাচীরে ফাস্ট প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকে। এই রিসেপ্টর সাইটের প্রোটিনের সাথে যখন ক্যাপসিডের স্পর্শক তন্তুর প্রোটিন রাসায়নিকভাবে বিক্রিয়া করে, তখন এই স্পর্শক তন্তুর সাথে ব্যাকটেরিয়াটা যুক্ত হয়ে গেলেই মোটামুটি সে আক্রমণের সূচনা করতে পারে। যে সে বুঝতে পারে এখানে তার রিসেপ্টর সাইট আছে, অর্থাৎ এইটাকে সে আক্রমণ করতে পারবে। তাহলে এই হচ্ছে আক্রমণের সূচনা। তারপরে কি আছে বলতো, তারপর হচ্ছে এই যে ফাজ ডিএনএ অণুর প্রবেশ। ব্যাকটেরিওফাজ দণ্ডাকৃতির লেজটি সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগের মাধ্যমে, ওই যে আমি তোমাকে বললাম না, এরকম করে একটা চাপ দেয়, ওই যে আগেকালে দেখতে সাইকেলের টায়ারে পাম্প দেয়, পাম্প দেওয়ার জন্য এরকম চাপ দিতে হয়, এরকম বিশেষ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করার মাধ্যমে কি করে, ওই জায়গার প্রাচীরে একটা ছিদ্র তৈরি করে। ফাজ ডিএনএ ইকোলাই ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে কি করে দেয়, প্রবেশ করিয়ে দেয়। শূন্য প্রোটিন আবরণটা বাইরে থেকে যায়, কারণ ওই যে ভাইরাসের তো নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন ছিল, প্রোটিনটা বাইরে থাকে, ফাজ ডিএনএটা ভেতরে প্রবেশ করে। আমাদের দেহে রোগ সৃষ্টিকারী অনেক ভাইরাসের সম্পূর্ণ দেহটি পোষক কোষে প্রবেশ করে, পরে পোষক কোষের এনজাইম প্রোটিনকে বিগলিত করে ফেলে। এক্ষেত্রে 6টা ধাপ। যাক, এবার দেখো রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে বুঝছো তো, সে তার কি করে, সংখ্যা বৃদ্ধি করে। এর রিডিং দিলেই তুমি জিনিসটা বুঝতে পারবা। ফাজ ডিএনএ পোষক দেহের অভ্যন্তরে প্রবেশ করার পর তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দ্বারা কি করে, আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। আরএনএ পলিমারেজ কি তৈরি করে, আরএনএ তৈরি করে। আচ্ছা, পোষক কোষের আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ কি তৈরি করে, এমআরএনএ তৈরি করে। আচ্ছা, এই যে ডিএনএ থেকে এমআরএনএ বা এই জিনিসগুলা কি ট্রান্সক্রিপশন না? আচ্ছা, কাজে এইখান থেকে দেখো
কি করে পরে এই এমআরএনএ একটা প্রোটিন তৈরি করে, এই প্রোটিনটা ইকোলাইয়ের ডিএনএ কে খণ্ড বিখণ্ড করে দেয়। মানে ও কি করলো জানো, একটা আরএনএ পলিমারেজ দিয়ে একটা প্রোটিন তৈরি করলো এমআরএনএ এর মাধ্যমে, তাই না? আমরা তো জানি ডিএনএ থেকে ডিএনএ, তারপর ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, ওই ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন, যে কোনো কিছুর উদ্দেশ্যই তো প্রোটিন, তাই না? প্রোটিনকে কি বলা জানো, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা জীবনের ভাষা বলা হয়। তো ওই যে প্রোটিনটা তৈরি করলো ফার্স্ট ডিএনএ একটা বিশেষ প্রকার প্রোটিন তৈরি করলো কি দিয়ে, আরএনএ পলিমারেজ দিয়ে। সেই প্রোটিনটা কি করবে জানো, সেই প্রোটিনটা ওই যে ইশেরিয়া কোলাই যে ব্যাকটেরিয়ামের যে ডিএনএ ছিল তাকে খণ্ড বিখণ্ড করে দিবে। তখন কি হবে না, পোষক কোষে ফার্স্ট ডিএনএর কোনো প্রতিযোগী থাকে না। কোনো যখন প্রতিযোগী থাকে না তখন ফাঁকা মাঠে একটা গোল দেওয়ার মতো ব্যাপার হয়। তারপরে দেখো দেহের বিভিন্ন অংশ একত্রিত হওয়া। দেখো পোষক কোষের অভ্যন্তরে প্রতিটি ফাজ এক একটি কোট প্রোটিনের মাথার অংশে প্রবেশ করে এবং আস্তে আস্তে মাথার সাথে লেজের পাশে স্পর্শক তন্তু, স্পাইক ইত্যাদি সংযুক্ত হয়ে একটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়াম একটি পূর্ণাঙ্গ ব্যাকটেরিয় ফাজ রূপে আত্মপ্রকাশ করে, তাই না? কারণ টিটু ব্যাকটেরিয়া ফাজের অংশ ছিল দুইটা, মাথা আর লেজ। লেজের মধ্যে কি ছিল বলতো, বেস প্লেট ছিল, স্পাইক ছিল, স্পর্শক তন্তু ছিল, তাই না? বডির মধ্যে কলার ছিল, মাথারও ছিল। তো মাথা তৈরি হবে আর লেজ তৈরি হবে। আচ্ছা, এইবার নতুন ভাইরাস মুক্তি। দেখো পোষক কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিওফাজ তৈরি হওয়ার একটি সুনির্দিষ্ট এনজাইম থাকে, এরপর বিদীর্ণ হয়ে চলে যায় এই যে লাইটিক চক্র। তো মোটামুটি তো বুঝছো যে অনেকগুলা ভিরিয়ন মুক্ত হয়। ভিরিয়ন মানে বুঝছো তো, সংক্রমণ ক্ষমতা সক্ষম পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। আর যে জিনিসগুলা বা যে ভাইরাসগুলা রোগ সংক্রমণ করতে পারে না ওদেরকে কি বলে, ওদেরকে বলে নিউক্লিওক্যাপসিড। আমরা পড়ছি 4 নম্বর ভিডিওতে। আচ্ছা, এবার দেখো ভাইরাসের সংখ্যা বৃদ্ধিকে লাইটিক চক্র বলা হয়। ইকোলাই আক্রমণকারী এই ভাইরাসকে বলা হয় লাইটিক ফাজ বা ভিরুলেন্ট ফাজ। এই দেখো কোষ প্রাচীর বিদীর্ণ হওয়াকে বলা হয় লাইসিস বা বিগলন। এভাবে লাইটিক চক্রের মাধ্যমে 30 মিনিটে 300টি নতুন ফাজ সৃষ্টি হয়। মানে 30 মিনিট মানে বুঝতো আধা ঘন্টার মধ্যে নতুন 300টা ফাজ। এই ফাজ মানে কি, ওই যে টি2 ব্যাকটেরিয়া ফাজ তৈরি হয়। এবার দেখো পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত অপত্য ভাইরাস সৃষ্টি না হয় তাকে বলা হয় ইক্লিপস কাল। ব্যাপারটা কিরকম দেখো, ছবিটা দেখে যদি দেখো, এই যে ছবিটা, এই যে কোথায় গেল, এই দেখো, এই যে এইখান থেকে যে আক্রমণ করলো আর এইখানে যে নতুন করে আবার এইখানে যে আক্রমণ শুরু করলো, আবার এইখান থেকে যে বের হইলো, এখন এই ভাইরাসটা বের হবে, তাই না? এই ভাইরাসটা বের হয়ে আবার কি করবে, সুস্থ আরেকটা কোষকে আক্রমণ করবে না? তো নতুন একটা অপত্য ভাইরাস সৃষ্টি হওয়ার পর যতক্ষণ পর্যন্ত সে আরেকটি ভাইরাসকে বা আরেকটি ব্যাকটেরিয়াম কোষকে আক্রমণ না করবে, এই টাইমটুকুকে কি বলা হয়, ইক্লিপস কাল বলা হয়। কি বলা হয় এই টাইমটাকে, ইক্লিপস কাল বা সুপ্তিকাল বলা হয়। তো লাইটিক চক্র আমরা মোটামুটি পড়ে ফেললাম। তাহলে লাইটিক চক্র বুঝছো তো? এই দেখো ইক্লিপস কাল কাকে বলে, পোষক ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সেই সময়কালকে কি বলা হয় বলতো, সেই সময়কালকেই বলা হয় ইক্লিপস কাল। সেই সময়কালকেই কি বলা হয়, ইক্লিপস কাল। আচ্ছা, এইবার আসো লাইসোজেনিক চক্র। লাইসোজেনিক চক্রটা হচ্ছে লাইটিক চক্রের মতনই, কিন্তু এখানে লাইসোজেনিক চক্রটা তুমি দেখো, প্রথমে এই যে তোমার ব্যাকটেরিয়া ফাজটা ব্যাকটেরিয়ামের উপর বসবে, তারপর তার ফাজ ডিএনএটাকে ভেতরে দিবে। এখন লাইটিক চক্রে কি ঘটছিল বলতো, লাইটিক চক্রে তোমার ওই যে ফার্স্ট ডিএনএটা প্রবেশ করার পর ব্যাকটেরিয়ার ডিএনএটাকে নষ্ট করে দিছিল। কিভাবে, ওই যে আরএনএ পলিমারেজ দিয়ে একটা প্রোটিন তৈরি করলো, সেই প্রোটিন ব্যাকটেরিয়ামের ডিএনএকে খণ্ড খণ্ড করে দিল, এরকম করলো। কিন্তু এইখানে জিনিসটা ওরকম হবে না। এইখানে জিনিসটা কি হবে, ব্যাকটেরিয়ামের ডিএনএ আর ভাইরাসের ডিএনএ মিলে একটা জয়েন্ট হবে, মানে একটা মানে করবো কি বলবো যে একটা দল গঠন করবে দুইটা মিলে, হ্যাঁ, মানে একটা চুক্তি হবে। যেমন মুসলিমদের একটা চুক্তি হয়েছিল না কাফেরদের সাথে, হুদাইবিয়ার সন্ধি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কাফেরদের সাথে না, মুসলিমদেরই মনে হয় দুইটা গ্রুপের সাথে মদিনা সনদ হয়েছিল না, যেরকম এরকম একটা চুক্তি।
যে আমি তোমাকে ধ্বংস করব না, তুমিও আমাকে ধ্বংস করব না, আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবা। তো ব্যাপারটা হচ্ছে এখানে তো এখন ডিএনএ দুইটা, এখন এক বনে দুই বাঘ থাকলে তো ঝামেলা, খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো এখন এই যে ভাইরাসের ভেতরে যে ডিএনএটা, এই ডিএনএটার নাম কি? ফাজ ডিএনএ, আর ব্যাকটেরিয়ার একটা ডিএনএ। এখন এই ক্ষেত্রে এই দুইটা ডিএনএ মিলে নতুন একটা ডিএনএ তৈরি করে, যার নাম হচ্ছে প্রোফাজ। প্রো মানে তো আদি, ফাজ মানে ভক্ষণ। এই প্রোফাজ তৈরি করে, তারপর ব্যাকটেরিয়া যথা নিয়মে কি হয়? দ্বিবিভাজন হয়। আমরা জানি ব্যাকটেরিয়া তো প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। তো এই কোষগুলা সাধারণত সংখ্যা বৃদ্ধি করে কিভাবে? এই কোষগুলা সাধারণত সংখ্যা বৃদ্ধি করে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজন বা দ্বিবিভাজনের মাধ্যমে, তাই না? তো এই অ্যামাইটোসিস প্রক্রিয়া, এই প্রোফাজটা দুইটা হলো, তারপর মোটামুটি বাকিটা লাইটিক চক্রের মতনই। এই যে শেষ পর্যন্ত তো তোমার লাইসিস হবেই, কারণ যদি ব্যাকটেরিয়ার মৃত্যু না ঘটে বা ব্যাকটেরিয়ার কোষটা যদি লাইসিস না হয়, তাহলে ব্যাকটেরিয়ার কোষ যদি ভাইয়া লাইসিস না হয়, তাহলে কখনো কি ব্যাকটেরিয়া ফাজগুলো উন্মুক্ত হতে পারবে? ব্যাকটেরিয়া ফাজগুলো তো উন্মুক্ত হতে পারবে না। আর ব্যাকটেরিয়া ফাজ যদি উন্মুক্ত না হয়, তাহলে নিশ্চয়ই তোমার সেটা সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, তো মোটামুটি লাইসোজেনিক চক্রটাও তোমরা বুঝতে পারছো। তাহলে লাইটিক চক্রে প্রথমেই ভাইরাসের ডিএনএটা ঢুকে ব্যাকটেরিয়ার ডিএনএকে ধ্বংস করে দেয়, তারপরে মোটামুটি সে সংখ্যা বৃদ্ধি করে বের হয়ে যায়। আর লাইসোজেনিক চক্রের পার্থক্যটা কি? লাইটিক চক্রের মতনই, কিন্তু প্রথমে ভাইরাসের ডিএনএ আর ব্যাকটেরিয়ার ডিএনএ মিলে একটা কনজুগেশন করে, সেটার নাম হচ্ছে প্রোফাজ। তারপর এই প্রোফাজ অবস্থায় দ্বিবিভাজিত হয়, তারপর মনে করো লাইটিক চক্রে যা ঘটে তাই তাই ঘটে। ঠিক আছে? তো এই তো মোটামুটি আমার লাইসোজেনিক চক্র। তাহলে লাইসোজেনিক চক্র দেখো, যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করার পর ভাইরাল ডিএনএটি ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত হয়ে একটা রেপ্লিকেট করে, লাইসোজেনিক চক্র। এটা দেখা যায় ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 কোলিফাজ, এই সকল জায়গায় তোমার এটা দেখা যায়। আর এই বিক্রিয়ার ধাপ দেখো, এটা তো আমরা তোমাদের পড়ায় ফেলছি। এই যে পোষক ব্যাকটেরিয়ার ফাজের কি অনুরূপ, তারপরে ব্যাকটেরিয়ার সঙ্গে ভাইরাসের ডিএনএর একটা মিলিত রূপ, সেটার নাম কি? প্রোফাজ। সেটার নাম কি? প্রোফাজ। দেখো এই প্রোফাজটা সম্পর্কে যদি আমি একটু দেখাই তোমাদের, দেখো এখানে কি বলা হচ্ছে, এই পর্যায়ে নিউক্লিয়াস এনজাইম ব্যাকটেরিয়ার ডিএনএর একটি জায়গাকে কেটে ফেলে। মনে করো ব্যাকটেরিয়ার এটা হচ্ছে ডিএনএ ছিল, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার একটা ডিএনএকে যদি আমি একটা নির্দিষ্ট অংশ বরাবর কেটে ফেলি, কাটার জন্য যে এনজাইমটা লাগবে তার নাম কি? নিউক্লিয়াস এনজাইম লাগবে, তাই না? তারপর এই জায়গায় আমি কি করব? ভাইরাসের ডিএনএটাকে যুক্ত করে দিব। এই জায়গাতে ধরো ধরো এইটুকু হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএ, আর এই জায়গায় আমি মনে করো এই যে এই ডিএনএটাকে যুক্ত করে দিলাম, এটা কি? ভাইরাসের ডিএনএ, তাই না? তো এটাকে আমরা কি বলবো? প্রোফাজ, তাই না? ব্যাকটেরিয়ার ডিএনএ আর ভাইরাসের ডিএনএ মিলে নতুন যে একটা ডিএনএ আমরা পাবো, তাকে কি বলবো বলো তো? তাকে আমরা প্রোফাজ বলবো। কি বলবো? প্রোফাজ বলবো। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের পার্থক্য তুমি মোটামুটি, যদি তোমার পরীক্ষাতে আসে যে লাইটিক চক্র কি আর লাইসোজেনিক চক্র কি, তা আমরা দুইটার একটু তুলনামূলক এখন যদি কম্পেয়ার দেখি, দেখো এখন দেখো লাইটিক চক্রে ছিল কি? ওই যে ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস মানে কি? T2 ব্যাকটেরিয়া ফাজ। এই ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটায় এবং ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটিয়ে থাকে, মানে লাইসিস ঘটে সেলের। আর লাইসোজেনিক চক্রে কি ঘটে? এই ব্যাকটেরিয়া কোষের পর ভাইরাসের ডিএনএ মিলে আর ব্যাকটেরিয়ার ডিএনএ মিলে একটা নতুন ব্যাকটেরিয়া ফাজ তৈরি করে। এখানেও দেখো পূর্ণাঙ্গ ভাইরাস বিদারিত হয়, বিদারিত হয় না। তারপর দেখো এখানে টি সিরিজ ভুক্তে হয়, ওখানে ল্যামডা সিরিজে হয়। টি সিরিজ ভুক্ত কি ছিল? T2 T4 T6। হ্যাঁ, তারপর দেখো লাইটিক চক্র যদি তোমার লাইটিক চক্র যদি একবার সম্পন্ন হলে অনেকগুলা ভাইরাসের সৃষ্টি হয়। অনেকগুলা ভাইরাস ছিল না, ওই যে 30 মিনিটে 300টি ব্যাকটেরিয়া ফাজ সৃষ্টি হয় অনেকগুলা। আর এখানে একবার হলে মাত্র 2টা, কারণ ওই যে দ্বিবিভাজনের ফলে 2টা হলো। তারপর ভাইরাস চক্রে সংখ্যা বৃদ্ধি করে। প্রোফাজ, প্রোফাজ কি তোমার লাইটিক চক্রে গঠিত হয়? প্রোফাজ তো লাইসোজেনিক চক্রে গঠিত হয়। আচ্ছা, এবার আক্রমণের তীব্রতা, এই লাইটিক চক্রটা হচ্ছে তীব্র বা ভিরুলেন্ট। আর এইখানে যেহেতু পোষক দেহের মৃত্যু ঘটতেছে না প্রথমে, এটা মোটামুটি একটু মাইল্ড বা দুর্বল। তো তুলনামূলক লাইটিক আর লাইসোজেনিক চক্রের পার্থক্যটা আমরা দেখলাম নাকি? তো এইবার আমাদের পড়তে হবে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। তো
তো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বলতে আসলে কি বোঝানো হয় এই জিনিসটা তোমাকে একটু আগে বুঝতে হবে। দেখো, ভাইরাস উপকারী না অপকারী এইটা আসলে ক্লিয়ার করা দরকার। আচ্ছা, অর্থনৈতিক গুরুত্ব বললে তোমরা বোঝো শুধু উপকারিতা, তাই না? তোমাদের মনে হয় যে উপকারিতাটাই মনে হয় শুধু অর্থনৈতিক গুরুত্ব। না, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আসলে উপকারিতা এবং অপকারিতা দুইটাই সমানভাবে প্রযোজ্য। কারণ পৃথিবীর কোনো জিনিসই শুধু উপকারী না, পৃথিবীর কোনো জিনিসই শুধু কি না, অপকারী না। ঠিক আছে? আচ্ছা, তো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশে চলে যাই। তো ভাইরাসের এই যে অর্থনৈতিক গুরুত্বটা, অর্থনৈতিক গুরুত্ব বলতে আমরা আসলে উপকারিতাও বুঝি, অপকারিতাও বুঝি। কারণ সব জিনিস ভালো না, তাই না? সব জিনিস কি হবে না, আমাদের ভালো হবে না, কিছু কিছু জিনিস খারাপও থাকবে। তো ভাইরাসের আসলে উপকারিতা বেশি না অপকারিতা বেশি, এই জিনিসটা একটা চিন্তার ব্যাপার না? ভাইরাসের আসলে উপকারিতাও আছে, ভাইরাসের আসলে অপকারিতাও আছে, কিন্তু ভাইরাসের অপকারিতা উপকারিতার তুলনায় এত বেশি যে অর্থনৈতিক গুরুত্ব বললে সাধারণত আমরা ভাইরাসের অপকারিতাটাই দেই, কিন্তু এখন আমাদের উপকারিতা প্লাস অপকারিতা দুইটাই দেওয়া দরকার। তো আসো আমরা ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বে চলে যাই। আচ্ছা, তো ভাইরাসের প্রথমেই দেখো অপকারিতা। তো ভাইরাসের অপকারিতার মধ্যে কি বলতো? মেইন অপকারিতা হচ্ছে ভাইরাস রোগ সৃষ্টি করে। এটাই তো ভাইরাসের মেইন অপকারিতা, নাকি? যে ভাইরাস অনেক রোগের কারণ হিসাবে দায়ী বা অনেক ধরনের রোগ সৃষ্টি করতে পারে ভাইরাস। এটাই তো আমরা মোটামুটি এতদিন পড়ে আসলাম যে ভাইরাসের রোগের কোনো কমতি নাই। দেখো, এই যে মানব দেহে বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, ডেঙ্গু, চিকুনগুনিয়া, কোভিড-19, ভাইরাল হেপাটাইটিস, মানকি পক্স, ক্যাপসি সার্কোমা প্রভৃতি রোগ সৃষ্টি করে থাকে ভাইরাস। এখন ভাইরাস কি কি রোগ সৃষ্টি করে আমি একটা ছন্দের মাধ্যমে লাস্টে দেখাই দিব, ঠিক আছে? ওকে, সবাই একটু ধৈর্য ধরে থাকো। তারপরে তোমার ভাইরাস কি শুধু জুনোটিক ব্যাধি করে? ভাইরাস কি শুধু প্রাণীতে রোগ সৃষ্টি করে? ভাইরাস উদ্ভিদে রোগ সৃষ্টি করে না? আরে বাবা, পৃথিবীর প্রথম আবিষ্কৃত ভাইরাস টিএমভি তো তামাক গাছের পাতায় ছোপ ছোপ রোগ সৃষ্টি করছিল। এরা কি কি করতে পারে দেখো, সিমের মোজাইক রোগ, আলুর লিফ রোল, লিফ রোল মানে বোঝো আলুর পাতা কুচকায় যাওয়া, তারপরে পেঁপের কি লিফ কার্ল, ক্লোরোসিস, ধানের টুংরো সহ প্রায় 300 ধরনের রোগ সৃষ্টি করতে পারে উদ্ভিদে। ভাবা যায় কত ধরনের রোগ সৃষ্টি করতে পারে? প্রায় 300 ধরনের রোগ সৃষ্টি করতে পারে এরা। তারপরে তোমার 300 ধরনের কিন্তু শুধু উদ্ভিদে রোগ সৃষ্টি করে, এছাড়া প্রাণীতে তো অগণিত, তাই না? তারপর পোষা প্রাণীতে যেমন গরুর বসন্ত, তারপর হচ্ছে গরু, ভেড়া, ছাগল, শূকর, মহিষের ফুট অ্যান্ড মাউথ রোগ, অর্থাৎ এদের পা এবং মুখে ক্ষত রোগ হয়, মানে খুরাতে খুরে রোগ হয়, খুরা রোগ বলে। তারপর কুকুর এবং বিড়ালের যে জলাতঙ্ক, এই যে জলাতঙ্ক মানে হচ্ছে হাইড্রোফোবিয়া। হাইড্রো মানে কি জানো? জল, আর ফোবিয়া মানে কি জানো? ভীতি বা ভয়। তো যেসব প্রাণীরা জলকে ভয় পায়, যেসব প্রাণীরা জলকে কি পায়? ভয় পায়। তো এই ধরনের মানে জল ভয় পাওয়া বা জলের উপর ভীতি সৃষ্টি হওয়ার জন্য যে রোগটা হয় সেটার নাম হচ্ছে জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। এটা হয় মূলত একটা ভাইরাসের কারণে, ভাইরাসের নাম হচ্ছে র্যাবিস। ঠিক আছে, র্যাবিস ভাইরাসের কারণে হয়। তাহলে আলটিমেট এখানে আসলে ভাইরাস দ্বারা কি কি রোগ হয় এগুলাই তো মূলত ভাইরাসের অপকারিতা, স্বাভাবিক তো এগুলাই থাকবে। তারপর দেখো এই যে ফাজ ভাইরাস, ফাজ মানে কি বলতো? টু ইট বা ভক্ষণকারী ভাইরাস। এগুলা তো খাবে, কাকে খাবে? ব্যাকটেরিয়া ফাজ ব্যাকটেরিয়াকে ভক্ষণ করবে। তাহলে এরা অনেক সময় কিছু কিছু উপকারী ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে ফেলে। তো উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করলে এটা কি ভালো দেখাবে? উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করলে তো এটা আমাদের জন্য ভালো হবে না, এটা আরও ক্ষতির কারণ হবে। তারপর বহুল আবিষ্কৃত বা বহুল আলোচিত একটা রোগ আছে না, এইডস রোগ। এইডসের কারণও তো সেই ভাইরাস, এইচআইভি। তারপরে তোমার এই যে এইডসে কি হয় বলো তো? এইডসের ফুল মিনিং কি? এইডসের ফুল মিনিং হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার মানে অ্যাকোয়ার্ড শব্দের অর্থ অর্জিত, ইমিউন অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, ডেফিসিয়েন্সি মানে হ্রাস, সিনড্রোম মানে অবস্থা। অর্থাৎ দেহের কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি হ্রাস পায় বা নষ্ট হয়ে যায় বা কমে যায় তাহলে সেটাকে এইডস রোগের কারণে হয়। এইডস রোগ যদি কোনো ব্যক্তির হয়, সে যে কোনো রোগে অতি অল্প
মানে কোনো মানে ওর বডিতে তেমন কোনো ডিফেন্সিভ সিস্টেমই থাকে না, যে কেউ গিয়ে তাকে অসুস্থ করে দিতে পারে। অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। অর্থাৎ এইটাই তোমার এইচআইভি ভাইরাস মূলত করে। তো এইচআইভি তো মারাত্মক একটা ভাইরাস না, যার এখন পর্যন্ত কোনো চিকিৎসা আমাদের চিকিৎসা বিজ্ঞান বা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আচ্ছা, এইবার আসো বর্তমানে এইডস রোগীর সংখ্যা 5 কোটি। এটা হয়তো প্রতিদিন চেঞ্জ হচ্ছে, প্রতিদিন তোমার কিছু মানুষের নতুন নতুন ধরা পড়তেছে, কিছু মানুষ সুস্থ তো আর হচ্ছে না, এটা ক্রমান্বয়ে বাড়বে। কমবে কেমনে? যদি আক্রান্ত মানুষ মরে যায় তাহলে কমবে, এছাড়া তো সে সুস্থ হবে না। আচ্ছা, ইবোলা, এই ইবোলাটা আসলে কিসের নাম জানো? ইবোলা আসলে একটা নদীর নাম। তাহলে ইবোলা ভাইরাসের নাম করা হয়েছে একটা নদীর নামে। ইবোলার নাম করা হয়েছে একটা কিসের নামে? নদীর নামে। দেখো, ইবোলা হচ্ছে মূলত এক সূত্রক আরএনএ দ্বারা গঠিত। তাহলে ইবোলা ভাইরাস একটা আরএনএ ভাইরাস। আফ্রিকার জায়ারে ইবোলা, হ্যাঁ, আফ্রিকার জায়ারে ইবোলা ভাইরাসের আক্রমণে মহামারী দেখা যায় এবং ইবোলাতে দেহে ত্বক ফেটে যায়। তার মানে বুঝো এখানে সেল লাইসিস হয়। সেল লাইসিস মানে বুঝো এই যে আমাদের যে কোষ আছে না, এই কোষটা ফেটে যায়। তাহলে কোষটা ফেটে বা কোষের লাইসিস হয়ে এই রোগে মানুষ মারা যায়। তার মানে বুঝতে পারতেছো তো কত মারাত্মক একটা রোগ, তাই না? তাহলে ইবোলা একটি মারণ ভাইরাস। 1976 সালে আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এক কৃষক উক্ত রোগে মারা গিয়েছিল চোখ, নাক, কান এবং গলার রক্তক্ষরণ হয়ে। তার মানে চোখ, নাক, কান, গলার রক্তক্ষরণ হয়ে এই ব্যক্তিটা প্রথম মারা গেছিল। তখন উক্ত নদীর নাম অনুযায়ী এর নাম করা হয়েছিল ইবোলা। এই স্পর্শের মাধ্যমেই নতুন ব্যক্তি আক্রান্ত হয় এবং আক্রান্ত হওয়ার 2 থেকে 21 দিনের মধ্যে রোগীতে লক্ষণ প্রকাশ পায়। ইবোলা ভাইরাসটা কতটা সংক্রমণ, মানে এটা কতটা মারাত্মক চিন্তা করো। মনে করো তুমি আমাকে টাচ করলা, হ্যাঁ, তুমি যদি আমাকে টাচ করো আর তোমার যদি ইবোলা থাকে, তোমার এই টাচের মাধ্যমে তোমার ইবোলা ভাইরাস তোমার থেকে আমার মধ্যে চলে আসবে। তোমার টাচের মাধ্যমে ইবোলা তোমার থেকে আমার মধ্যে চলে আসবে। আর আমার মধ্যে যদি একবার চলে আসে 2 থেকে 21 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ হয়ে আমি মারা যাব। ইবোলাতে মৃত্যু হার 100%। অর্থাৎ ইবোলা হয়েছে মানে তুমি মরে যাবা, এটা মোটামুটি কনফার্ম। কেউ সুস্থ হয়েছে কিনা আমি এখন আসলে জানি না। তো ইবোলা হলে এটা খুব মারাত্মক একটা রোগ, বুঝছো? দেখো 2014 সালের শেষ এবং 15 সালের প্রথম প্রান্তে পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং তৎসংলগ্ন এলাকায় মহামারী আকারে ইবোলা ছড়িয়ে পড়ে এবং 250 স্বাস্থ্যকর্মী সহ প্রায় 11,000 লোক মারা যায়। এর ব্যবস্থাপনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মানে ব্যাপারটা কিরকম জানো? সারা পৃথিবী থেকে এরা সেরা ডাক্তার বিজ্ঞানীদের নিয়ে যাইতো ইবোলা ট্রিটমেন্ট করতে, কিন্তু ওই ইবোলা তো মারাত্মক সংক্রমণ সক্ষম রোগ, তাই না? অর্থাৎ তাদেরও দেখা গেছে তারা ইবোলায় মরে যেত। তো এখন কোনো দেশ কি আর তাদের দেশের বিখ্যাত সূর্য সন্তানদের কি তারা পাঠাবে না? তখন হুকে বললো তারা আমরা কোনো ডাক্তার দিতে পারবো না। আর হু আর ডাক্তার পাইলো না, কারণ ডাক্তারের নিরাপত্তা তারা দিতে পারলো না। পরে মোটামুটি প্রজেক্টটা অফ রাখা হইলো। কনসেপ্টটা ক্লিয়ার? তো এই হচ্ছে আমার ইবোলার ইতিহাস ছিল। এবার আসো জিকা ভাইরাস। এই জিকা হচ্ছে একটা ফ্ল্যাবি ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, এটাও হচ্ছে একটা আরএনএ ভাইরাস এবং এটা তোমার কিভাবে ছড়ায়? এটাও ওই যে মশকির মাধ্যমে ছড়ায়। মশকির মাধ্যমে একটা রোগ কিভাবে এক প্রাণী থেকে আরেক প্রাণীতে ছড়ায়, এইটা বিস্তারিত জানার জন্য এই অধ্যায়ের ম্যালেরিয়া অংশ, তোমাদের প্লেলিস্টের ম্যালেরিয়া অংশে ম্যালেরিয়ার 3 নাম্বার পর্ব যেটা আছে সেটা যদি ভালো করে তোমরা একটু দেখো, তাহলে মোটামুটি মশকির দ্বারা এক প্রাণী থেকে আরেক প্রাণীতে কিভাবে রোগ ছড়ায় তোমরা বুঝতে পারবা। কি কারণে মশকি দেয়, মশা না, মশা আমার থেকে কি নেয়, তার বিনিময়ে কি দেয়, এই জিনিসগুলো আমরা মোটামুটি ক্লিয়ার করতে পারবো, ঠিক আছে? তো জিকা ভাইরাস হচ্ছে একটা ফ্ল্যাবি ভাইরাস। একটা কি ভাইরাস? ফ্ল্যাবি ভাইরাস। এটা একটা গোত্রের আরএনএ ভাইরাস। 1952 সালে বানরের রক্ত থেকে এটা তোমার 1954 সালে নাইজেরিয়ায় মানুষের দেহ থেকে পৃথক করা হয়। তারপর উগান্ডার জিকা ফরেস্টে বসবাসকারী রেসাস বানরে এই ভাইরাস প্রথম ধরা পড়ে। তো এগুলো আসলে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। উগান্ডা ভাষায় জিকা শব্দের অর্থ কি বলতো? ওভারগ্রোন। কি গ্রোন? ওভারগ্রোন মানে দ্রুত বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা কোন কোন মশকি দিয়ে হয়? এডিস অ্যাজিপ্টি
আর এডিস অ্যালবোপিক্টাস মশকির মাধ্যমে এই ভাইরাস সম্প্রতি ব্রাজিল সহ লাতিন আমেরিকার দেশগুলা, লাতিন আমেরিকার দেশ কোনটা বোঝো? এই যে ব্রাজিল আর্জেন্টিনা, ফুটবল বিশ্বকাপ হলে তোমরা মারামারি করো কে ব্রাজিল কে আর্জেন্টিনা, এই দেশগুলা সব লাতিন আমেরিকার দেশ, এখানে ছড়ায় পড়ে। এটা তো ছোঁয়াচে রোগ না, মশকি দ্বারা যে রোগগুলা ছড়ায় সেগুলা কিন্তু ছোঁয়াচে না, সেগুলা মশকির মাধ্যমে ছড়ায়। মশকি তোমাকে কামড়াবে, তোমার দেহ থেকে রক্ত নিবে, রক্তের সাথে ওই জিকা ভাইরাসটা নিবে, তারপর মনে করো আরেকজনকে কামড় দিবে, তার দেহ থেকে রক্ত নিবে, নেওয়ার সময় তার দেহে জিকা ভাইরাসটা দিয়ে চলে আসবে। তা তুমি টাচ করলে তো ছড়াবে না, এটা ব্লাডের মাধ্যমে ছড়ায়। শুধু ব্লাডের মাধ্যমেও না, এটা মশকি দ্বারা ব্লাডের মাধ্যমে ছড়ায়, কারণ এখানে মশকির যৌন জনন অযৌন জনন অনেক ব্যাপার সেপার আছে, ঠিক আছে। তারপর দেখো জিকাবাহী মশকি উড়ে এক দেশ থেকে পার্শ্ববর্তী দেশে চলে যেতে পারে, তাই এটা একটা দুশ্চিন্তার কারণ। কারণ মনে করো মানুষকে না তুমি আটকায় দিলা, তুমি মশাকে কি বলতে পারবা ভিসা ছাড়া আসা যাবে না? বাংলাদেশের কোনো ভারতের কোনো মশা ঢুকতে পারবে না, পাকিস্তানি কোনো মশা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না, এটা তো বাবা সম্ভব না, তাই না? দেখা গেছে বিমানের মধ্যে করে মশা চলে আসছে, তো পার্শ্ববর্তী দেশ থেকে জিকাটা ছড়াতে পারে। এখন জিকার ক্ষেত্রে কি কি হতে পারে দেখো, শরীরে সামান্য জ্বর, র্যাশ, তারপরে তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে আমাদের যে অস্থি সন্ধিগুলা থাকে এই অস্থি সন্ধিগুলাতে পেইন হবে, তারপর চোখ লাল হয়ে যাবে, মাসেল এইক হবে, মানে আমাদের পেশিতে ব্যথা হবে। নতুন নতুন তোমরা যদি কেউ জিম করে থাকো দেখবা জিমের থেকে আসার পর প্রথম দিক তো শরীরে খুব জোশ থাকে, তাই না? ওই জোশে মনে করো সব ভারী ভারী জিনিস তোমরা টানো, রাতে এসে দেখবা যে মানে হাত আর নড়ে না, এরকম একটা মুভমেন্ট হয়, ওটা মাসেল পেইন বা মাংসপেশিতে ব্যথা। মাথা ব্যথা কমন, তারপরে দেহে ফুসকুড়ি ওঠা, ওই যে অনেকটা অ্যালার্জির মতো যে ব্যাপার, অ্যালার্জি হলে কিছু সিমটমস দেখা যায় না, অনেকটা অ্যালার্জির মতো সিমটম। আর গর্ভবতী নারী মানে মা যদি জিকা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট মাথা নিয়ে জন্মায় বা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় মাইক্রোসেফালি। মাইক্রো শব্দের অর্থ কি বলতো? মাইক্রো শব্দের অর্থ ছোট, আর সেফালো শব্দের অর্থ কি? মাথা। তাহলে ছোট মাথা নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদেরকে কি বলা হয়? মাইক্রোসেফালি। সম্প্রতি ব্রাজিলে এই ধরনের মাইক্রোসেফালির পেশেন্ট বেশি পাওয়া গেছে, মানে মাথা ছোট, মানে ছোট ছোট মাথা, মানে অপরিণত মাথা, ইম্যাচিউরড ব্রেইন আর কি, ঠিক আছে। আর এই যে নবজাতক শিশু বলা হচ্ছে, তোমরা কি বলতে পারবা নবজাতক কাদেরকে বলা হয়? তোমরা জেনে রাখবা 28 দিন, 0 থেকে 28 দিন পর্যন্ত কোনো বাচ্চাকে বলা হয় নবজাতক। 0 থেকে 28 দিন পর্যন্ত কোনো বাচ্চাকে আমরা নবজাতক বলতে পারবো, ঠিক আছে। তারপর জিকার সংক্রমণের ঝুঁকিতে কোন জেলাগুলো মানে কোন দেশগুলো আছে? দক্ষিণ আমেরিকা মানে লাতিন আমেরিকার দেশগুলো আছে, কারণ এখানে মহামারী আকারে ছড়ায়, ঠিক আছে। তো নিপা ভাইরাস থেকে আমরা তোমার পরবর্তী ক্লাসে পড়বো। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই রাখি নাকি? এইখান থেকে অনেক বড় তো আমরা এখানে রাখি, কারণ না হলে অনেকের মনোযোগ ধরে রাখাটা কষ্টকর হয়ে যাবে। আমরা এই ভিডিওতে তোমার জিকা ভাইরাস পর্যন্ত পড়লাম। তো এটা ছিল আমাদের ভাইরাসের 5ম ক্লাস ছিল। তো ভাইরাসের 6ষ্ঠ ক্লাস হবে নিপা ভাইরাস থেকে। তো তোমরা সাথেই থাকবা আশা করি, ঠিক আছে। যারা ক্লাসগুলো দেখো নাই তারা প্লেলিস্ট থেকে দেখে আসো। এটা আমাদের 5ম ক্লাস, 6ষ্ঠ ক্লাস হবে, অপেক্ষা করো, ঠিক আছে। আর সবাই মনোযোগ ধরে রাখো, হ্যাঁ, আসতেছি আবার। আসসালামু আলাইকুম।